আর বলিস না মতিন, বৃষ্টিটা যেন থামার নামই নিচ্ছে না রে। আকাশটা একদম ফুটো হয়ে গেছে মনে হয়। এই অবেলায় এমন দুর্যোগ আগে দেখিনি। আর বলিস না মতিন, চোখের সামনে আমার ধানের ক্ষেতটা তলিয়ে গেল। সারা বছরের খোরাকি এই জমিতেই ছিল। এখন আল্লাহ জানে কপালে কি আছে। রিক্সা নিয়ে বের হতে পারছি না 3 দিন ধরে। ঘরে জমা চালটুকুও শেষ। ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার্ত মুখে তাকিয়ে থাকে। বুকটা ফেটে যায় রে। আমারও তো দিনমজুরির কাজ বন্ধ। এই বৃষ্টিতে কেউ তো আর কামলা ডাকে না। ঘরে যেটুকু ডাল ছিল তাও ফুরিয়ে আসছে। দুশ্চিন্তায় রাতে চোখের পাতা এক করতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমরা গরিব মানুষ বলেই কি আমাদের ওপর এত গজব? এই বৃষ্টির কি কোনো শেষ নেই, নাকি আমাদের কপালটাই এমন পোড়া? না রে মতিন, শোন, আল্লাহর ওপর ভরসা হারাস না। হয়তো এই বড় বিপদের পেছনে কোনো বড় রহমত লুকিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরতে ধরতে জীবনটাই তো শেষ হয়ে গেল রে বন্ধু। এখন তো আর ধৈর্যের কোনো সীমা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে সব অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বুঝি রে, সব বুঝি, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না। আমাদের এই হাড় ভাঙা খাটুনি আর স্বপ্নগুলো তো সন্তানদের জন্যই। তাদের মুখে হাসি ফোটাতে হবে। কি করব বল, শূন্য হাতে তো আর স্বপ্ন দেখা যায় না। এই অভাব আর অনিশ্চয়তা যেন আমাদের গিলে খাচ্ছে। সামনে কোনো পথ দেখতে পাচ্ছি না। পথ নিশ্চয়ই বেরোবে। একে অপরের হাত ধরে আমাদের দাঁড়াতে হবে। আয়, আর এক কাপ চা খাই। কালকের সূর্যটা হয়তো নতুন কোনো খবর নিয়ে আসবে। দেখ চৌকিদার, বৃষ্টির পানি তো গ্রামের নিচু এলাকাগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ বড় বিপদে আছে। আমাদের তো এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মোড়ল সাহেব, সরকারি ত্রাণের টাকাটা যদি তাড়াতাড়ি পাওয়া যেত, তবে মানুষগুলো অন্তত দুবেলা খেয়ে বাঁচত। আমি তো সারাদিন মানুষের হাহাকারই শুনছি। আমি সাধ্যমতো চেষ্টা করছি ওপর মহলে যোগাযোগ করার। রফিজ, মতিনদের মতো যারা দিন আনে দিন খায়, তাদের তালিকাটা কি ঠিকমতো করেছো? জি মোড়ল সাহেব, আমি সবার দুয়ারে দুয়ারে গিয়ে খবর নিয়েছি। অবস্থা খুবই করুণ। মানুষ এখন ত্রাণের দিকেই চাতক পাখির মতো চেয়ে আছে। তুমি চৌকিদার মানুষ, তোমার তো জানাশোনা বেশি। তুমি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য করতে পারবে কি না ভেবে দেখেছ? আমার তো সামান্য বেতন, তবু আমি কিছু টাকা জমিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য। সেখান থেকেই 1 বস্তা চাল কিনে কয়েকটা ঘরে দেওয়ার কথা ভাবছি। বাহ, তোমার এই বড় মনটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আমার সাধ্যমতো কিছু অর্থ আর শুকনো খাবার জোগাড় করছি, যেন কালে বিলে কারা যায়। আপনি পাশে দাঁড়ালে মানুষগুলো সাহস পাবে মোড়ল সাহেব। সবাই তো আপনাকে ভরসা করে। এই বিপদে আপনিই আমাদের একমাত্র ভরসা। আমি তো একা সব পারবো না। সরকারি তহবিলটা না এলে বড় কোনো সাহায্য সম্ভব নয়। তবু আমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব, যেন কেউ না খেয়ে থাকে। ইনশাল্লাহ মোড়ল সাহেব, আমি কাল ভোরেই আবারও থানায় গিয়ে তদারকি করব। আমরা দুজনে মিলে এই গ্রামের মানুষগুলোর মুখে হাসি ফিরিয়ে আনবই। রেশমা, ঘরটার এই দশা দেখে আর সহ্য হচ্ছে না। বৃষ্টিতে সব ভিজে একাকার। আমার রিকশাটাও নষ্ট হয়ে পড়ে আছে। না জানি মেরামত করতে কত লাগবে। তুমি মন খারাপ করো না গো, ঘরটা তো আমাদেরই। একটু কষ্ট করে রাতটা পার করি। তুমি মনটা শক্ত রাখো, আল্লাহ ঠিকই কোনো না কোনো পথ দেখাবেন। ঘরের চাল নেই, রিকশা চালানোর উপায় নেই, বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারছি না। এই অভাবের সংসার আর কতদিন এভাবে টানব বলতে পারো? তুমি তো জানো মোড়ল সাহেব আর চৌকিদার ত্রাণের চেষ্টা করছে। কয়েকটা দিন ধৈর্য ধরো, বৃষ্টির মেঘ কাটলে আবার সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সরকারি সাহায্যের আশায় তো পেট ভরে না রেশমা। ওসব কবে আসবে কে জানে। আমার খুব ভয় হয়, যদি আর কাজ না পাই তবে আমরা বাঁচব কি করে? তুমি তো কখনো হেরে যাওনি, তবে আজ কেন এমন করে বলছো? আমি তো তোমার পাশেই আছি। দরকার হলে আমি মানুষের বাড়ি কাজ করে হলেও তোমাকে সাহায্য করব। না রেশমা, তোমাকে অন্যের বাড়ি পাঠাতে আমার বুক কাঁপে। আমি পুরুষ মানুষ হয়ে ঘরে বসে থাকব আর তুমি খাটবে, এটা ভাবতেও কষ্ট হয়। স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। এই দুর্দিনে লজ্জা পেলে কি চলে? তুমি ভেঙে পড়লে এই সংসারটা তো তাসের ঘরের মতো ভেঙে যাবে গো। তুমি আমাকে বারবার সাহস দাও বলেই আমি বেঁচে আছি। কিন্তু চারদিকের এই হাহাকার দেখলে শরীর আর চলতে চায় না। সব কেমন ঝাপসা লাগে। ওই ঝাপসা মেঘ একদিন কেটে যাবেই, আবার সূর্য উঠবে আমাদের এই উঠোনে। তুমি সাহস হারাবে না, কথা দাও। আমরা একসাথে এই লড়াই লড়ব। আম্মা, ও আম্মা, বৃষ্টি তো একটু কমলো, আমাকে একটা নতুন পুতুল কিনে দেবে? মিমের পুতুলটা কত সুন্দর, আমারটা তো একদম পুরনো হয়ে গেছে। মারে, এখন পুতুল কেনার সময় নয়, আমাদের তো ঘরে ঠিকমতো খাবারই জুটছে না।
আব্বাও তো কাজ করতে পারছে না এই বৃষ্টির জন্য, কিন্তু আমার তো খুব শখ মা, একটা লাল ফ্রক পরা পুতুল হলে আমি আর কোনোদিন বায়না করব না। তুমি তো বলেছিলে বৃষ্টি থামলে কিনে দেবে। আমি জানি তোর শখ হয়েছে, কিন্তু পরিস্থিতি বোঝ মা, এখন আমাদের অবস্থা খুব খারাপ। তোর বাবার ইনকাম নেই, এখন এসব বায়না করা কি সাজে? আম্মা, আমার তো খিদেও পেয়েছে, বিস্কুট নেই ঘরে, আমি শুধু ছোট একটা খেলনা চেয়েছি, ওটা কিনলে আমি আর খাবার চাইবো না। ওরকম বলে না মা, খাবার আর খেলনা কি এক? বড়দের কষ্ট বুঝতে শেখো। আব্বা বাড়িতে ফিরুক, দেখি উনি কি বলেন। আব্বা তো সব সময় মন খারাপ করে থাকে, আমায় আদরও করে না আজকাল। তুমি কেন বকছো আমাকে? আমি তো শুধু একটু খেলতে চেয়েছি। আমি বকছি না মা, তোকে বোঝানোর চেষ্টা করছি। এই অভাবের দিনে আমাদের একটু সামলে চলতে হবে তো, না হলে খাবো কি? মিম তো বলল ওর আব্বা ওকে অনেক কিছু কিনে দেবে, তাহলে আমাদের কেন এত অভাব মা? আমরা কি খুব গরিব? গরিব হলেও আমাদের সম্মান আছে রে মা। কারো কাছে হাত না পেতে আল্লাহ যা দেন তাতেই শুকরিয়া করতে হয়। তুই বড় হয়ে সব বুঝবি। আচ্ছা মা, আমি আর বায়না করব না, কিন্তু বৃষ্টি পুরোপুরি থামলে আমাকে মেলায় নিয়ে যেও তো, আমি শুধু দোকানগুলো দেখব, কিচ্ছু কিনব না। আচ্ছা পাগল মেয়ে আমার, এখন তাহলে তুই তোর বান্ধবীদের সাথে খেলতে যা। তোর বাবা বাড়িতে আসলে তোর বাবাকে বলবো, ও মিম, তুই নাকি কালকে মেলায় যাবি? তোর আব্বা তোকে নতুন জামা কিনে দেবে বলেছে, তুই কি আমাকে সাথে নিবি? না রে টুনি, আব্বা বলেছে এবার শুধু আমাকেই নিয়ে যাবে। তুই তো মেলায় গিয়ে অনেক জেদ করিস, তখন আব্বার অনেক টাকা খরচ হয়ে যায়। আমি এবার একদম জেদ করব না, সত্যি বলছি। শুধু তোর সাথে ঘুরে ঘুরে দোকানগুলো দেখব, কোনো কিছুই কিনতে বলবো না। তুই বলিস বটে, কিন্তু ওখানে গিয়ে রঙিন চুড়ি আর জিলিপি দেখলে তুই ঠিকই আব্বার হাত ধরবি। আমার আব্বা তো অনেক কষ্ট করে রিক্সা চালায়, অত টাকা কোথায় পাবে? আমার আব্বাও তো অনেক কাজ করে, কিন্তু আম্মা বলে এখন নাকি আমাদের খুব অভাব। তুই তো আমার বান্ধবী, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? ভালোবাসি তো, কিন্তু মা বলেছে এখন বৃষ্টির দিন, সবার ঘরেই নাকি চাল বাড়ন্ত। তোর জামাটাও তো ছিঁড়ে গেছে, তুই ওটা পরেই মেলায় যাবি? এটা তো একটুখানি ছিঁড়েছে, আম্মা সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। তুই কি চাস না আমি তোর সাথে খেলি? আমি তো তোর সাথেই খেলি, কিন্তু তুই সব সময় মন খারাপ করে থাকিস। এই দেখ, বৃষ্টির পানিতে কেমন ছোট ছোট নৌকা ভাসছে, চল ওগুলো ধরি। আমার না আর নৌকা খেলতে ভালো লাগছে না, খালি খিদে পায়। আম্মা বলেছে বাবা কাজ থেকে ফিরলে নাকি রাতে ভালো কিছু রান্না হবে। তোর বাবা কি আজ কাজ পেয়েছে? আমার আব্বা তো দুপুরের পর থেকে আর রিক্সা নিয়ে বেরোতে পারেনি, রাস্তা সব কাদা হয়ে আছে। জানি না রে, তবে আম্মা বলছিল আল্লাহ ভরসা। চল ওই গাছের তলায় গিয়ে বসি, ওখানে রোদ উঠেছে, কাদা কম। আচ্ছা চল, ওখানে গিয়ে আমরা গল্প করি, কিন্তু দেখিস কাদা যেন জামায় না লাগে, তাহলে আমার মা খুব বকবে। দেখ ফয়সাল, বৃষ্টির চেয়েও ভয়ঙ্কর হলো এই মানুষের হাহাকার আর গ্রামের এই বিশৃঙ্খলা। আমাদের মতো শিক্ষিত ছেলেদের তো এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি ঠিক এটাই ভাবছিলাম রে সুজন, সরকারি ত্রাণ তো সময় মতো পৌঁছাবে কিনা সন্দেহ। আমাদের নিজেদেরই উত্তরণের পথ বের করতে হবে। আমাদের গ্রামে অনেক ধানি জমি আছে যেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে। যদি আমরা যুবকরা মিলে পানি নিষ্কাশনের পথটা একটু পরিষ্কার করি তবে ক্ষতি কিছুটা কমতো। ঠিক বলেছিস, কিন্তু শুধু রাস্তাঘাট নয়, মানুষের মনটাও তো মরে যাচ্ছে। তারা তো বিশ্বাসই করতে পারছে না যে এই বিপদ থেকে ফেরা সম্ভব। আমাদের উচিত গ্রামের সবাইকে নিয়ে একটা জরুরি সভা করা, তাদের বোঝাতে হবে যে অন্যের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের শ্রম দিতে হবে। একটা কাজ করা যায়, আমরা যারা সচ্ছল আছি তাদের থেকে কিছু অর্থ সাহায্য নিয়ে একটা জরুরি ফান্ড তৈরি করতে পারি। বিপদের সময় ওটাই কাজে দেবে। দারুণ আইডিয়া। আর আমাদের স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে যারা ত্রাণের সুষম বন্টন নিশ্চিত করবে, যেন কোনো দুর্নীতি না হয়। মোড়ল সাহেব আর চৌকিদারকেও আমাদের সাথে নিতে হবে, তাদের অভিজ্ঞতা আমাদের দরকার। তবে নিয়ন্ত্রণটা থাকতে হবে আমাদের তরুণদের হাতে। আমি নিশ্চিত যদি আমরা সবাই মিলে নামি তবে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা যাবে। কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের বিকল্প চাষের দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত না করলে পরের বৃষ্টিতে গ্রাম পুরোটাই বিলীন হয়ে যাবে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে সুজন। ঠিক আছে, আর দেরি নয়, কাল তাহলে গ্রামের সবাইকে এখানে ডাক দেই এবং সবাইকে এই সমস্যা আর সমাধানের কথা বোঝাই। একমত। চল আজ রাত থেকেই ঘরে ঘরে গিয়ে খবর দিই, যেন কাল বিকেলে সবাই বটতলায় উপস্থিত থাকে। বাবারা, তোমরা নাকি গ্রামের সবাইকে ডেকেছো?
গ্রামবাসী সবাই তো এলো, তা তোমরা কি বিষয়ে আলাপ করবে শুনি? আমরা চাই গ্রামের এই জলাবদ্ধতা দূর করতে আমরা নিজেরা কোদাল ধরব, ড্রেনগুলো পরিষ্কার করব, যেন ফসলি জমির পানি নেমে যায় এবং চাষাবাদ শুরু করা যায়। আমাদের একটি আপৎকালীন তহবিল গঠন করতে হবে, যেখানে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সাহায্য করবেন, যা দিয়ে জরুরি ওষুধ ও খাবার কেনা হবে। ত্রাণ যখন আসবে তখন যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা সুজন আর আমি দায়িত্ব নেব এবং মোড়ল সাহেবের তত্ত্বাবধানে সঠিক তালিকা করব। আমাদের মধ্যে যারা কারিগর বা মিস্ত্রি আছেন তারা অন্যের ঘর ঠিক করতে পারিশ্রমিক ছাড়াই সাহায্য করবেন, পরে অন্যের বিপদে তারাও সাহায্য পাবেন। বৃষ্টির পর মহামারী আকারের রোগ ছড়াতে পারে, সেজন্য আমরা ব্লিচিং পাউডার ছিটানো এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য কাজ করব। আমাদের গ্রাম আমাদেরই রক্ষা করতে হবে। আমরা যদি এখন একজোট না হই তবে এই দুর্যোগ আমাদের পঙ্গু করে দেবে। তাই আপনারা আমাদের ওপর ভরসা রাখুন এবং যার যার ঘর থেকে বেরিয়ে এসে এই গ্রামের উন্নয়নে শ্রম দিন। ঘরে বসে না থেকে কর্মসংস্থানের নতুন উপায় খুঁজতে হবে, হস্তশিল্প বা ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ নিতে হবে, যেন আমরা স্বাবলম্বী হতে পারি। আমাদের এই পরিকল্পনা সফল করতে হলে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর ভালোবাসা প্রয়োজন। আমরা কি একসাথে কাজ করতে পারি? আমরা বিশ্বাস করি মেঘের ওপারেই সূর্য আছে। আমরা যদি আজ হাত মেলাই তবে কালকের সকালটা হবে আমাদের নতুন আশার। সবাই মনে রাখবেন, একতাই বল। চলুন আমরা আজ শপথ নিই নিজের গ্রামকে হাসি মুখে আবার নতুন করে গড়ে তুলব।